ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। ইম্পর্টেন্ট কিন্তু প্রচুর আপডেট আছে, আর ট্রান্সফারও কিন্তু হচ্ছে। আজকে কিন্তু ডেডলাইন ডে, আজকে কিন্তু শেষ হয়ে যাচ্ছে ট্রান্সফার ডেডলাইন ডে। তো ইম্পর্টেন্ট কিন্তু আছে ট্রান্সফার নিউজ। তাছাড়াও কিন্তু এটিকে মোহনবাগান এসসি ইস্ট বেঙ্গল নিয়ে আপডেট আছে। এসসি ইস্ট বেঙ্গল নিয়ে প্রচুর রুমার ফুমার বেরোচ্ছে, সেগুলো নিয়েও কথাবার্তা বলবো। আর এটিকে মোহনবাগানে কোনো ইঞ্জুরি আছে কিনা সেগুলো নিয়েও কিন্তু কথাবার্তা বলবো। তাছাড়াও আরেকখানা আপডেট আছে, সেটাও তোমাদের বলে দেবে পুজে। কিন্তু সবার আগে যে কথাটা, এখনো যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে, ক্লিক করে দাও। রেগুলার এরকম ইন্ডিয়ান ফুটবলের আপডেটস পেয়ে যাবে। অবশ্যই কিন্তু বেল আইকনটা টিং টং করে অল অপশনটা প্রেস করে দিও, তাই রেগুলার নোটিফিকেশনও পেয়ে যাবে। আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু অবশ্যই ফলো করে দিও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো প্রথমে পুজোতে গেলে ইম্পর্টেন্ট জিনিস শুনে নাও। তো প্রচুর ইস্ট বেঙ্গলের হতাশজনক পারফরমেন্সের পরে তো অনেকেই জিজ্ঞেস করছে যে নতুন বছরে নতুন কোনো ইনভেস্টর আসবে কিনা বা কে হতে চলেছে সেগুলো নিয়ে, কে আদানি নাকি অন্য কেউ, সেই প্রশ্নগুলোর উত্তর দেবো যেইটুকুনি আমরা জানি। এবং তার সাথে বলি যে কলকাতা ফুটবলে কিন্তু একটা খুব বড় ঘটনা ঘটে চলেছে, যেটা হয়তো সবার কাছে এই মুহূর্তে খবর নেই, অনেকেই হয়তো জানো না, ধুন্ধুমার কাণ্ড যেটাকে বলা যায়, সেরকম একটা ঘটনা ঘটে চলেছে। তো সেইটা নিয়ে কিন্তু আমরা আসবো আগামীকাল রাত্রি 8টায় লাইভে। তো সবাই কিন্তু লাইভে এসো, এবং অনেকের জিজ্ঞাসা ছিল যারা খেলো বা যাদের পরিবারের লোকেরা খেলার সাথে যুক্ত আছে, তারা অনেকেই জিজ্ঞেস করছে কবে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন হবে কিনা, কেন হলো না। তো এইগুলোর প্রশ্নের উত্তরও কিন্তু ওই লাইভে তোমরা পাবে। তোমাদের যা জিজ্ঞাসা আছে কলকাতা ফুটবল নিয়ে বা বেঙ্গল ফুটবল নিয়ে, কেন এরকম হচ্ছে, এতটা খারাপ অবস্থা, বা এটার বেটারমেন্ট করার জন্য কি কি করা যাচ্ছে, সেগুলো নিয়েও তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের সাথে কিন্তু জয়দা থাকবে, অনির্বাণ দত্ত। তো তোমাদের প্রশ্নগুলো অবশ্যই নেব, এবং আমাদের যা আছে কেন এই অবস্থা কলকাতা ফুটবলের, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই কিন্তু লাইভটা দেখো কালকে রাত্রি 8টায়। তো এবার আসি আপডেট গুলোতে। তো লাস্ট ডে আজকে, তো এখন কিন্তু রীতিমতো ট্রান্সফার আপডেট চলছে, এবং কিছু তো ট্রান্সফার আপডেট হয়েও গেছে। তার মধ্যে বলি রাজস্থান ইউনাইটেড, তাদের তো বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দিয়েছে, যেরকম তুর্সুনভকে ছেড়ে দিয়েছে, মার্সেলিনোকে তো আগেই ছেড়ে দিয়েছে। তো সেরকম কিন্তু দুজনকে সাইনও করিয়ে নিয়েছে। একজন হচ্ছে পেড্রো মানজি, এবং তার সাথে একজন লা লিগা খেলা প্লেয়ার, যে 4 বছর কিন্তু লা লিগা এবং সেগুন্ডাতে খেলেছে, এরকম একজন প্লেয়ারকে কিন্তু সাইন করেছে, যে হচ্ছে ডিফেন্ডার, 32 বছর বয়সী এবং আর্জেন্টিনার প্লেয়ার, তার নাম হচ্ছে মাউরো জেভিয়ার দস স্যান্টোস। তো ওকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে রাজস্থান ইউনাইটেড, দুজনকে ছেড়েছে, দুজনকে সাইন করিয়েছে। আরে কিন্তু যেরকম বললো 4 বছর কিন্তু লা লিগায় খেলেছে, তারপরে কিন্তু সেগুন্ডা ডিভিশনেও খেলেছে। তো যথেষ্ট ভালো লেভেলের প্লেয়ার, কিন্তু সে কিন্তু আই লিগের একটা টিম কিন্তু সাইন করে নিয়েছে, আইএসএল এর টিম কিন্তু না কোনো। দেখা যাক সে এসে কিরকম পারফরমেন্স করে। আর পেড্রো মানজিও কিন্তু অবশ্যই একটা খুব ভালো সাইনিং, কারণ অলরেডি একজন প্রোভেন প্লেয়ার কিন্তু পেড্রো মানজি। এরপরে আসি বাকি ট্রান্সফার গুলোতে। তো তার মধ্যে বলি রবি কুমার, ওড়িশা এফসির গোলকিপার। তো ওকে কিন্তু অফিসিয়ালি লোন ডিলে সাইন করেছে মুম্বাই সিটি এফসি, এবং দিয়েগো মরেসিওকেও কিন্তু সাইন করেছিল মুম্বাই, আর মরেসিও কিন্তু অলরেডি এসে গেছে, কোয়ারেন্টাইনও কমপ্লিট করে ফেলেছে। এরপরে আসি তুর্সুনভের কথা, যে বললাম রাজস্থান ছেড়ে দিয়েছে। তুর্সুনভকে কিন্তু সাইন করে দিয়েছে চার্চিল ব্রাদার্স, যে টিমে কিন্তু শিলটন পাল খেলে। তো এখনো কিন্তু আই লিগ নিয়ে কোনো আপডেট নেই, আই লিগ কিন্তু থেমে গেছিল, কিন্তু তারপরে কিন্তু চালু করার কোনো প্রচেষ্টাও নেই। আইএসএল কিন্তু কন্টিনিউয়াস চলছে, কিন্তু আই লিগ যে থেমে গেল, থেমে যাওয়ার পরে এত দিন যে 1 মাস চলে গেল, কিন্তু আই লিগ কিন্তু এখনো শুরু হচ্ছে না। এটাই দেখার বিষয়। আই লিগ টিমরা তো প্রচুর ট্রান্সফার করছে, কিন্তু কবে আই লিগ হবে, আদৌ হবে কিনা, এগুলো কিন্তু এখনো বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক। তো এবার আসি এদিকে মোহনবাগানের একটু কথা, সেটা হচ্ছে এদিকে মোহনবাগানে তো মোটামুটি ফুল টিম এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। রয় কৃষ্ণের হালকা ইঞ্জুরি ছিল, সেই জন্য কিন্তু আগের দিন জুয়ান ফারান্দো কোন রকম রিস্ক নেয়নি, ওকে হয়তো খেলায়নি, সেই জায়গায় কিয়ারনাস থেকে নামিয়েছে এবং সুপারস্টার হয়ে গেছে। তো রয় কৃষ্ণ মেবি হয়তো নেক্সট ম্যাচ থেকে অবশ্যই পুরোপুরি নামবে। তো সেই জায়গা থেকে চিন্তা করো না যে রয় কৃষ্ণকে কেন খেলাচ্ছে না, বা কোচের সাথে কোনো ঝামেলা আছে কিনা, এরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তো তোমরা অনেকে কমেন্ট করছো আজব আজব কবে, যে রয় কৃষ্ণার কি কোচের সাথে ঝামেলা হয়েছে, জুয়ান ফারান্দো আর রয় কৃষ্ণার মধ্যে কোনো লড়াই চলছে, এইসব কিন্তু একদমই না। এগুলো একদমই ফেক রুমার, এগুলোতে কান দিও না, এরকম কিছুই হয়নি। রয় কৃষ্ণা কিন্তু স্কোয়াডটার জন্য একটা ইম্পর্টেন্ট প্লেয়ার, যেমন হুগো বুমোস একজন ইম্পর্টেন্ট প্লেয়ার, ওই জন্য হালকা ইঞ্জুরি থাকা সত্ত্বেও কিন্তু, কারণ ডার্বিটা কিন্তু একটা হাই ইন্টেন্সিটি ম্যাচ, ওই জন্য একটুও কিন্তু রিস্ক নেয়নি। হাই ইন্টেন্সিটি ম্যাচ, ওখানে কিন্তু হালকা ইঞ্জুরিটা থাকলে খেলতে গিয়ে কিন্তু চোট হয়ে যেতেই পারতো, যেটার জন্য কিন্তু বাকি সিজনটা হয়তো খেলতে পারতো না, সেই জন্যই কিন্তু খেলায়নি। আর মাস্টার স্ট্রোকটাও কিন্তু সেই জন্যই আনতে পেরেছে। তো এরকম কিচ্ছু না যে রয় কৃষ্ণার বিশাল বড় কোনো ইঞ্জুরি আছে বা রয় কৃষ্ণার সাথে কোচের কোনো ঝামেলা হয়েছে, এরকম কিন্তু কিচ্ছু না। রয় কৃষ্ণা ফুললি ফিট আছে, প্র্যাকটিস করছে, পরের দিনই কিন্তু রয় কৃষ্ণাকে দেখতে হবে। ডেভিড উইলিয়ামস কিন্তু আগের দিন যেহেতু বাজে পারফরমেন্স করেছে, তো আশা করা যায় পরের দিন কিন্তু স্টার্টিং থেকেই রয় কৃষ্ণাকে দেখতে পাবে। উল্টো দিকে বলে রাখি যে কালকে যে খেলাটা ছিল বেঙ্গালুরু ভার্সেস কেরালা ব্লাস্টার্স, তো তাদের কিন্তু বেঙ্গালুরু জিতেছে রোশন সিং এর একটা অসাধারণ গোলে। তো সেই মাধ্যমে কিন্তু এটিকে মোহনবাগানের প্লে অফে যাওয়ার রাস্তা কিন্তু অনেকটা ইজি হয়ে গেল, কারণ এই মুহূর্তে যা পয়েন্ট টেবিল, তাদের কেরালা, এটিকে মোহনবাগান 4 এবং 5-এ রয়েছে, মুম্বাই সিটি এবং বেঙ্গালুরু 3-এ রয়েছে।
তো এদের মধ্যে কিন্তু পয়েন্টের ডিফারেন্স খুবই কম, প্রত্যেকেরই কিন্তু 6টা বা 7টা করে ম্যাচ বাকি রয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু এদিকে মোহনবাগান যদি এর পরের ম্যাচগুলো মোটামুটি ঠিকঠাক পারফরমেন্স করতে পারে তাহলে কিন্তু অবশ্যই প্লে অফে যাওয়ার সুযোগ থেকেই যাচ্ছে, যদিও এখনো অবধি গ্রুপ টপে কিন্তু রয়েছে হায়দ্রাবাদ এফসি। এরপরে চলে আসি এসসি ইস্ট বেঙ্গলের কথায়, যেটা হলো তোমরা প্রচুর জিজ্ঞেস করছো, কেন জিজ্ঞেস করছো বুঝতে পারছি না, কোথার থেকে শুনেছো যে নতুন ইনভেস্টার নাকি আসতে চলেছে, নতুন ইনভেস্টার কি হবে। তো সবাই এখন ফ্রাস্ট্রেটেড বুঝতে পারছি, ইস্ট বেঙ্গল ফ্যানেরা কিন্তু খুব বাজে পারফর্ম করছে। তো অনেক জায়গায় রুমার উঠে গেছে নতুন ইনভেস্টার পরের সিজনে আসতে চলেছে, নতুন ইনভেস্টার সাথে কথা হয়ে গেছে, অনেক জায়গাতে আবার কমেন্ট করে দিয়েছে যে আদানি আসছে, এরকম কিন্তু আপডেট পুজোর কাছে যা আছে প্রথমে আগে শুনে নাও। তো প্রথমে বলি যে হ্যাঁ, হয়তো সি সিমেন্ট থাকবে না, সি সিমেন্ট হয়তো চলে যাবে আশা করা যায়, কারণ যা পারফরমেন্স বা যে ধরনের টিম বানিয়েছে, আর এখনো অবধি যেহেতু মানে ফাইনাল এগ্রিমেন্ট যেটাকে বলে সেটা যেহেতু সাইনিং হয়নি, জাস্ট একজনের রিকোয়েস্টে খেলে গেছে, তো সেই জায়গা থেকে আশা করা যায় যে সি সিমেন্ট চলেই যাচ্ছে। তো নতুন ইনভেস্টর অবশ্যই আসতে পারে বা আসবে, কিন্তু কে সেটার এখনো কোনো রকম কোনো মানে খবর বা সামান্যতম কথাবার্তা এরকমও কিছু হয়নি। তো সেটা হবে আশা করা যায় সিজন শেষের পরে, কারণ সিজন শেষ হতে আর মাত্র 1 মাস বাকি রয়েছে, তো তারপরেই হয়তো আসবে। তবে হ্যাঁ, এক মাঝখানে কিন্তু একটা এরকম বেশ কিছু আদানি গ্রুপের কিছু লোক ক্লাবে গেছিল, একটা ছবিও বেরিয়েছিল, তো সেটা থেকে অনেকে কন্টিনিউ মেসেজ করে যাচ্ছে যে মানে কমেন্ট করে যাচ্ছে যে আদানি কি আসছে, আদানি কি আসছে। তো সেটা তো সময় বলবে যে আদানি আসছে না আম্বানি আসছে না অন্য কেউ আসছে, তো সেটা তবে এই মুহূর্তে কিন্তু সেরকম কোনো খবর নেই। তো আগেই কোনো কনক্লুশন টেনে নিও না, কিছুদিন আগে যখন শ্রী সিমেন্ট আসেনি তখন বেকো ভোল্টাসের একটা ব্যানার লাগিয়েছিল ক্লাবের ভেতরে, সেটা ক্লাবের গ্রাউন্ডকে স্পন্সর করার জন্য সেটাই বানিয়ে দিয়েছিল অনেক লোকে যে বেকো ভোল্টাস কিন্তু স্পন্সর হচ্ছে, এরকম কিন্তু কিচ্ছু না, এরকম ডিসকাশন প্রচুর চলে, কিন্তু কথাবার্তা কিন্তু কোনো স্টেজেই হয়নি। শ্রী সিমেন্ট যে চলে যাবে এটাও কিন্তু একদম কনফার্ম নয়, কিছুই কিন্তু কনফার্ম নয়, সিজন এখনো শেষ হয়নি, শেষ হতে দাও তারপরে সবকিছু হবে আস্তে আস্তে কথাবার্তা। এখন যেগুলো দেখছো ওগুলো কিন্তু ইনিশিয়াল কথাবার্তা হচ্ছে, যেটা বললাম বেকো ভোল্টাসের মতনই, যেটা যখন হয়েছিল সেরকমই। তো সেগুলোর থেকে কোনো কনক্লুশন নেব না, আগে সিজনটা শেষ হোক তারপরে এগুলো ভাবা যাবে। এরপরে আসি একদম ট্রান্সফার উইন্ডোর লাস্ট দিনে কিন্তু এসসি ইস্ট বেঙ্গল একটা সাইনিং করিয়ে নিয়েছে, সেটা হচ্ছে একজন ডিফেন্ডারের অবশ্যই দরকার ছিল, তো সেই রকমই একজন ডিফেন্ডারকে সাইন করছে, যে কিন্তু আই লিগ জিতেছে গোকুলাম কেরালার হয়ে। তো সেই নাওচা সিংকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে মুম্বাই সিটি এফসি থেকে, না গোকুলাম থেকে মুম্বাই গেছিল, যদি মুম্বাইয়ের হয়ে কিন্তু একটা ম্যাচেও সুযোগ পায়নি, তো সেই নাওচা সিংকে অফিসিয়ালি সাইন করিয়েছে এন্ড অফ দা সিজনের জন্য, এবং সেটাও কিন্তু লোন ডিল। তো ট্রান্সফার ডেডলাইন ডেতে কিন্তু নতুন সাইনিং, ট্রান্সফার ডেডলাইন ডেতে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ক্লাবেরা, একদম জানে এটা লাস্ট দিন, একদম তীরে এসে না হলে তরি ডুবে যাবে, ওই জন্য কিন্তু সব সাইনিং করে দেয়। তো এতদিন সময় পেলো, লাস্টের দিনে এসে কিন্তু একটা ডিফেন্ডার সাইন করালো, যদি এতদিন আগে করে নিত তাহলে কিন্তু কয়েকটা ম্যাচ এখনো খেলে দিতে পারতো, লাস্ট দিন এসে কিন্তু সেই সাইন করালো। তো দেখা যাক এরপরে ডিফেন্স নিয়ে কিন্তু প্রবলেম, কারণ ডিফেন্সে খুব কম লোক, একজন ইনজোর্ড হলে একজন পাওয়া যাচ্ছে না, ডিফেন্সিভ মিডফিল্ডার এনে কিন্তু রাইট ব্যাক লেফট ব্যাক সেন্টার ব্যাক যে কোনো পজিশনে খেলাতে হচ্ছে। সেই জায়গা থেকে দেখা যাক, নাওচা সিংকে সাইন করেছে, এখন তো নাওচা সিং এর আবার কিছুদিন বাদে খেলতে পারবে প্র্যাকটিস নেওয়ার পর, তো দেখা যাক এরপর কি হয়। আর এদিকে মোহনবাগানও কিন্তু তাদের একজন প্লেয়ারকে লোন আউট করে দিয়েছে, সেটা হচ্ছে রিকি সাওয়াং, যাকে ইন্ডিয়ান অ্যারোস থেকে নিয়েছিল, সুযোগ পায়নি, এএফসি কাপে একটু সুযোগ দিয়েছিল কয়েক মিনিটের জন্য হাবাস, তো তারপর থেকে সুযোগ পায়নি। তো রিকি সাওয়াংকে কিন্তু রাজস্থান ইউনাইটেডকে লোন আউট করলো এন্ড অফ দা সিজনের জন্য। তো আমাদের কাছে যা যা আপডেট ছিল পুরোপুরি বললাম, এটাও বললাম কালকে কিন্তু 8টার সময় লাইভ আসবো। কলকাতা ফুটবল নিয়ে কিন্তু অতটা মাতামাতি করছো না তোমরা কেউ, কিন্তু ওখানে কিন্তু প্রচুর কিছু চলছে আইএফএ নিয়ে, তো সেইগুলো নিয়ে যদি জানতে হয় তো অবশ্যই কিন্তু কালকে রাত 8টার সময় লাইভে চলে এসো। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিং টং করে দাও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলো এখনের জন্য টাটা।